টিউব আছে তার ফার্স্ট পার্ট, এটা হচ্ছে লিপ থেকে ওরোফ্যারিংস। লিপ লিপ সামনের দিকে লিপ, লিপ থেকে এইটা হলো ওরোফ্যারিংস। এই ওরোফ্যারিংস পর্যন্ত এক্সটেন্ড করে হচ্ছে ওরাল ক্যাভিটি, যেটা ইনজেকশন অফ ফুড অ্যান্ড ফ্লুইড এর জন্য ডেডিকেটেড এই ওরাল ক্যাভিটিটা। ওরাল ক্যাভিটির আবার দুটো পার্ট আছে, তাহলে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার। তা ভেস্টিবিউল মানে হচ্ছে এই গাম এন্ড টিথ পিছনে থাকতেছে আর সামনের দিকে থাকতেছে হচ্ছে লিফ, এর মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলতেছি সিলেট লাইক স্পেস, এই স্পেসটাকে বলা হচ্ছে হলো, কয়জন কি জয়েন করেছে তাও দেখা যাচ্ছে না, মাত্র 29 জন। স্যার একটু অ্যাকসেপ্ট করবেন স্যার? হ্যাঁ অ্যাকসেপ্ট করতেছি। জি স্যার। তাহলে ওর একটা ভেস্টিবিউল আর একটা হচ্ছে ওরাল ক্যাভিটি প্রপার। তাহলে ভেস্টিবিউল, ভেস্টিবিউলটা কি, যে ভেস্টিবিউলটাতে ন্যারো স্পেস, এই লিপ এদিকে থাকতেছে সামনের দিকে লিপ, আর ওয়ান সাইডে থাকতেছে হচ্ছে চিক। এই তাহলে অ্যান্টেরো ল্যাটারালি থাকতেছে লিপ এন্ড চিক, আর পোস্ট্রো মেডিয়ালি থাকতেছে হচ্ছে আমাদের গাম এন্ড টিথ। এই গুলো দিয়ে যখন ওপেন মাউথ থাকে তখন হচ্ছে আমাদের এই ভেস্টিবিউল কমিউনিকেট উইথ দ্য ওরাল ক্যাভিটি প্রপার থ্রু দিস ওপেন মাউথ বিটুইন দ্য টিথ। আর যখন মাউথ ক্লেন্স অবস্থায় থাকে, মাউথ অক্লুডেড, টিথ অক্লুডেড অবস্থায় থাকে, ক্লোজ মাউথ যখন টিথ অক্লুডেড অবস্থায় থাকে, তখন হচ্ছে শুধুমাত্র এই থার্ড মোলার টিথ, রেট্রোমোলার একটা স্পেস আছে, এই রেট্রোমোলার স্পেস মানে থার্ড মোলার টিথ এবং রামাস অফ দ্য ম্যান্ডিবল, এর মাঝখানে দুই পাশে একটু রেট্রোমোলার স্পেস ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গা দিয়ে ওরাল ক্যাভিটি প্রপার এবং ভেস্টিবিউলটা কমিউনিকেটেড থাকে। দেখো ডেন্টিস্ট যে ডাক্তাররা আছে, ডেন্টাল ডাক্তার, তারা কিন্তু অনেক সময় দাঁত যদি এলোমেলো থাকে তাকে সেটা অ্যালাইনমেন্ট করার জন্য অনেক সময় কেমন তার দিয়ে আপার এন্ড লোয়ার জ দাঁতগুলোকে ফিক্স করে দেয়, যাতে দাঁতগুলো আস্তে আস্তে তার পজিশনে চলে যায়। তখন কিন্তু ও মানুষ খাইতে পারে মানে কি, এই ভেস্টিবিউল দিয়ে লিকুইড খাবার দেয়, সেই লিকুইড খাবারটা এই থার্ড মোলার টিথের পিছনে যে স্পেস আছে ওই স্পেস দিয়েই হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি প্রপারে চলে যায়, তারপরে হচ্ছে ডিগ্লুটেশন করে। তার এই যে রেট্রো মোলার যে স্পেস, রেট্রোমোলার স্পেসেরও এই ধরনের একটা ইম্পর্টেন্স আছে। ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি তাহলে এই যে ভেস্টিবিউল, এই ভেস্টিবিউলটা হচ্ছে, এখন কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে ভেস্টিবিউল ইজ লাইন্ড বাই মিউকাস মেমব্রেন। আর মিউকাস মেমব্রেন মানে কি, এটা হলো স্ট্রাটিফাইড স্কোমাস নন ক্যারাটিনাইজড, মানে স্ট্রাটিফাইড স্কোমাস নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম দিয়ে এই মিউকাস মেমব্রেনটা লাইন করা থাকে। ভেস্টিবিউল অফ ভেস্টিবিউল এর মেইন যে পার্টটা চিক, এই চিকটা মেইনলি তৈরি হচ্ছে হলো আমাদের বাক্সিনেটর মাসেল দিয়ে এবং আদার মাসেলস সারাউন্ডিং যে মাসেল গুলো আছে, যেমন তোমার জেগোমেটিকাস মাইনর, রাইজোরিয়াস, এইসব মাসেল আছে। এই মাসেলের টেনশনের কারণে এই ভেস্টিবিউলটা, যে ভেস্টিবিউল এই চিকটা, এই চিক এরিয়াটা আমাদের গাম এন্ড টিথ এর সঙ্গে মোটামুটি অ্যাটাচড হয়ে থাকে। যদি এখানে কোনো প্যারালাইসিস হয়ে থাকে, মানে ফেশিয়াল প্যারালাইসিস হয়, ফেশিয়াল প্যারালাইসিস বা ফেশিয়াল পালসির কারণে তখন কিন্তু এই টেনশনটা থাকে না। এই টেনশন না থাকার কারণে আমাদের খাবার ফুড গুলো এখানে এসে অ্যাকুমুলেটেড হয়ে যায় ইন কেস অফ ফেশিয়াল পালসি বা বেলস পালসি বা অন্য কোনো ফেশিয়াল প্যারালাইসিসের কারণে এটা হইতে পারে। চিক যেটা আমরা বলতেছিলাম হচ্ছে ভেস্টিবিউলের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কি, ভেস্টিবিউলের এই আপার সেকেন্ড মোলার যে টিথ, এই যে আপার সেকেন্ড মোলার টিথ, এই আপার সেকেন্ড মোলার টিথের ক্রাউনের অপোজিটে এই আপার সাইডে, এই লিপের এই আপার সাইডে, চিকের এই আপার সাইডে এইখানে এসে হচ্ছে
আমাদের প্যারোটিড ডাক্ট ওপেন করে, প্যারোটিড ডাক্ট ওপেন করে, ছোট্ট একটা প্যাপিলা আছে, ওই প্যাপিলা এসে ওপেন করে হচ্ছে প্যারোটিড ডাক্ট, মানে প্যারোটিড ডাক্ট এখান থেকে ডাক্টটা এসে এই এসে হচ্ছে এই চিকের যে লেয়ার গুলো আছে, স্কিন এন্ড সুপারফিশিয়াল ফাঁসা বাদে যে ডিপের লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলোকে পিয়ার্স করে, মানে এখান থেকে একেবারে যে ভেস্টিবো কি বলে প্যারোটিড ডাক্টটা আসে, প্যারোটিড ডাক্টটা এসে বাকাল প্যাট অফ ফ্যাট, তারপরে বাকোফেনজিয়াল ফাঁসা, তারপর ভাক্সিনেটার মাসেল, তারপরে সাবমিউকোসা মিউকোসা, এইগুলোকে পিয়ার্স করে দিয়ে তারপরে একটা মিউকোসাল প্যাপিলা থাকে, সেই মিউকোসাল প্যাপিলাতে দিয়ে ওপেন করা হচ্ছে আমাদের প্যারোটিড ডাক্টটা। প্যারোটিড ডাক্ট কোথায় ওপেন করে আর প্যারোটিড ডাক্ট কি কি লেয়ারকে পিয়ার্স করে সেটা বললাম। আর এই প্যারোটিড ডাক্টের এইখানে একটা প্যাপিলা থাকে, ওই প্যাপিলার চারপাশে একটা কপ্লিক্স স্পট হয়, কপ্লিক্স স্পট ডিউরিং মেজেলস। মিজেলসের সময় প্যারোটিড ডাক্টের ওই চারপাশে রেডনেস এবং মাঝখানে হোয়াইটিশ থাকে, মানে চারপাশে রেড আর মাঝখানে একটু হোয়াইটিশ পার্লের মতন দেখা যায়, সেটাকে বলা হয় কপ্লিক স্পট। কপ্লিক স্পটটা হচ্ছে মিজেলসের মোটামুটি একটা ডায়াগনস্টিক ফিচার্স। কথা কি বুঝছো যে মিজেলসের ক্ষেত্রে কি হয়? মিজেলসের ক্ষেত্রে তাহলে কপ্লিক স্পট পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে? মিউকাস মেমব্রেন। হ্যাঁ, মিউকাস মেমব্রেন কোথায়? ওপেনিং অফ দ্য প্যারোটিড ডাক্ট এর, হ্যাঁ, ওপেনিং অফ দ্য প্যারোটিড ডাক্টের ওপেনিং এর ওইখানে রেডনেস, হ্যাঁ অ্যাকসেপ্ট করছে, রেডনেস থাকে, আর সেইখানে হচ্ছে রেডনেস থাকে, আর রেডনেস এর ওইখানে মাঝখানে একটা হোয়াইট পালস এর মতন থাকে, সেইটাকে বলা হয় কপ্লিক স্পটস। মিজেলসে এইটা হয়ে থাকে। এছাড়াও এখানে বাকাল এন্ড ল্যাবিয়াল যে ব্রাঞ্চ গুলো আছে, মোলার গ্ল্যান্ডস আছে, এইগুলো এখানে ওপেন করে, তবে সেগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার না। এরপরে আসতেছে আমাদের হচ্ছে লিপ। তাহলে এরপরে আসতেছে হলো লিপটা কি একটা মিকোসো মাস্কুলো ফাইবারাস একটা ফোল্ড, মাস্কুলো ফাইবারাস একটা ফোল্ড। এই মাইক্রোস্কো ফাইবারাস ফোল্ডে যে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন যেগুলো আছে, অরবিকুলারিস ওয়ারিস যে মাসেল, তাহলে স্কিনের পরে অরবিকুলারিস ওয়ারিস মাসেলটা থাকে, অরবিকুলারিস তাহলে অরবিকুলারিস ওয়ারিস মাসেলটা থাকে সুপারফিশিয়াল ভাষার ভিতর, তাহলে স্কিন সুপারফিশিয়াল ভাষা, তারপরে অরবিকুলারিস ওয়ারিস মাসেল, তারপর সাবমিউকোসা এবং তার ভিতরে থাকে মিউকোসা, এই দিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের লিপটা। আর লিপটা ওয়ান ইজ সাইড, আপার এন্ড লোয়ার লিপটা তোমার ফিউজড হয়ে যায় এট দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথ হচ্ছে ফার্স্ট প্রিমোলার যে টিথ, এই ফার্স্ট প্রিমোলার টিথ বরাবর থাকে হচ্ছে এই লিপটা। তাহলে লিপের আউটার সাইডে হচ্ছে স্কিন থাকে, আর ভিতরে থাকতেছে মিউকাস মেমব্রেন। আর স্কিন যে মিউকাস মেমব্রেনের কিছুটা অংশ এই যে বাইরে আমরা দেখতে পাই, এই বাইরে যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে ভার্মিলিয়ন জোন বলে, ভার্মিলিয়ন জোন। এই মিউকোকিউটেনিয়াস যে জাংশন, এইটা হচ্ছে মিউকোকিউটেনিয়াস, এইটাকে মিউকোকিউটেনিয়াস জাংশন বলে, আর এই এরিয়াটাকে বলা হয় ভার্মিলিয়ন জোন। তাই এই ভার্মিলিয়ন জোনের মিউকাস মেমব্রেনের নিচে হিউজ নেটওয়ার্ক অফ ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি থাকার কারণে, আর এটা মোয়েস্ট থাকে আর ক্যাপিলারি থাকার কারণে এটাকে রেড দেখা যায়। ওয়ান ইজ সাইডে যে লিপটা উপর দিকে যায়, উপর দিকে যে তারপরে এই লিপের ভিতর অংশ তারপর রিফ্লেক্টেড হয়ে নিচের দিকে নেমে চলে আসে, গামের উপর দিয়ে নেমে চলে আসে হচ্ছে এই লিপের রিফ্লেকশনও হয়। আর লোয়ার এবং আপার লিপে যদি আমরা দেখি, তা ভিতরের দিকে একটা মিউকাস মেমব্রেন ফোল্ডিং থাকে, যেগুলোকে বলা হয় ফ্রেনুলাম অফ দা লিপ। লিপের ব্লাড সাপ্লাই তো জানো তোমরা, ব্লাড সাপ্লাই আমরা এখানে দেখেছিলাম যে এইখান দিয়ে হচ্ছে ফেসিয়াল আর্টারি, এর ভিতর দিয়ে উঠে এখান দিয়ে অ্যাঙ্গুলার আর্টারি হয়ে চলে যায়। এই ফেসিয়াল আর্টারি তখন ল্যাবিয়াল ব্রাঞ্চ দেয়, যে সুপিরিয়র ইনফেরিয়র ল্যাবিয়াল ব্রাঞ্চ দেয়, এই পাশে সুপিরিয়র ইনফেরিয়র ল্যাবিয়াল ব্রাঞ্চ আছে, এই ল্যাবিয়াল ব্রাঞ্চ মিলে একটা আর্টারিয়াল আর্কেট তৈরি হয়, আর্স তৈরি হয়, এই আর্স হচ্ছে লিপকে সাপ্লাই দেয়। আর এই আর্সের যে কোনো জায়গা যদি কেটে যায় তাহলে যেহেতু এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস হয়, এই পাশের সুপিরিয়র ল্যাবিয়াল আর্টারি, এই পাশের সুপিরিয়র ল্যাবিয়াল আর্টারি এন্ড টু এন্ড
অ্যানাস্টোমোসিস হয়। অ্যানাস্টোমোসিস হওয়ার কারণে যে কোনো জায়গায় যদি কেটে যায়, আমাদের আর্টারি যদি কেটে যায়, তাহলে তার প্রক্সিমাল এন্ড দিয়ে হচ্ছে স্পার্টিং হয় বা স্প্রাউটিং হয় ব্লাডের, আর ডিস্টাল এন্ড দিয়ে ব্লাড বের হয়ে আসে না। কিন্তু এই ক্ষেত্রে দুই পাশ দিয়ে, যেহেতু এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস থাকে, এই জন্য দুই পাশ দিয়েই হচ্ছে সবেগে ব্লাড বের হয়ে আসবে। আচ্ছা, লিফের যদি লিম্ফেটিক ড্রেনেজ মনে করো, যে লিম্ফেটিক ড্রেনেজ কি, লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে এই লোয়ার মিডল পার্টের লিম্ফ, এটা দেয়া হচ্ছে কোথায়, সাবমেন্টাল লিম্ফ নোডে। আর আর পুরোটা আপার লিফ এবং ল্যাটারাল পার্ট অফ দা লোয়ার লিফ, এটা হচ্ছে সাবমেন্টাল লিম্ফ নোডে, সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে ড্রেন করে। তাহলে মিডল পার্টটা হচ্ছে সাবমেন্টাল, সাবমেন্টাল থেকে সাবমেন্ডিবুলার চলে যায়, আর বাদ বাকি অংশ লিফটা ড্রেন করে হচ্ছে সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই তোমরা যদি যেহেতু পড়ছো, নার্ভাস সিস্টেম পড়া হয়ে গেছে, তোমরা দেখেছো সেন্সরি হোমিনকুলাস বা মোটর হোমানকুলাস, এর ছবি হয়তো বা দেখছো, দেখছো নাকি হোমানকুলাস? না স্যার। না স্যার, এটা দেখা হয়নি। হোমানকুলাস মানে হচ্ছে যে ব্রেনের মানে সেরিবেরামের ভিতরেও ধরো যে সেরিবেরামের এক একটা পার্ট এক এক এরিয়ার জন্য অ্যাসাইন করা থাকে। তা সেরকম করে যদি সেন্সরি সিস্টেমের জন্য যে এরিয়া কত সেন্সরি সিস্টেমের জন্য, সেন্সরি 1 to 8 312 1288 বাদ দাও, ওটা মানে প্রাইমারি সেন্সরি যেটা জন্য, সেটাতে 1 to 3 বা 312 যাই বলো, 1 to 3 যে এরিয়াটা পোস্ট সেন্ট্রাল জাইরাস, এই পোস্ট সেন্ট্রাল জাইরাস যেটা, সেইখানে থাকে হচ্ছে সেন্সরি এরিয়া। এই সেন্সরি এরিয়া ডিস্ট্রিবিউশন, যে কতটুকু এরিয়া কোন পার্টের জন্য ডিস্ট্রিবিউটেড, সেই অনুসারে যদি একটা ছোট্ট মানুষ তৈরি করা যায়, তাহলে সেটাকে বলা হয়েছে সেন্সরি হোমানকুলাস। এই সেন্সরি হোমানকুলাসে দেখা যাচ্ছে যে এই টোটাল ফেস যতটুকু থাকে, ওই হোমানকুলাসে তার লিপটাও প্রায় সমান থাকে। কথা কি বুঝাইতে পারলাম তোমাদের? যে আমরা যদি আঁকি একটা লিফট, একটা প্রপোর্শনালি একটা লিপ আছে, তখন ওই সেন্সরি হোমানকুলাস অনুসারে আঁকতে লাগলে দেখা গেল এই পর্যন্ত মাউথ থাকবে, আর পুরোটাই তার অর্ধেক খানিক জায়গা ধরে আমাদের লিপটাকে তৈরি করতে হবে। তাই লিপটা হতে এতখানি জায়গা রিপ্রেজেন্ট করে ইসে সেরেব্রাল হেমিস্ফিয়ারের ওই 312 বা 1 to 3 যে সেন্সরি প্রাইমারি সেন্সরি এরিয়া আছে, সেই প্রাইমারি সোমাস্থেটিক এরিয়া, সেই প্রাইমারি সোমাস্থেটিক এরিয়ার অনুসারে লিপটা কিন্তু অনেকটা জায়গা রিপ্রেজেন্ট করে। তো এই লিপকে সাপ্লাই দেয় কে? তা লিপকে সাপ্লাই দেয় আপার লিপ সাপ্লাই দেয় ইনফ্রাঅরবিটাল যে নার্ভ, ইনফ্রাঅরবিটাল নার্ভের যে ল্যাবিয়াল ব্রাঞ্চ ছিল, এই ল্যাবিয়াল ব্রাঞ্চ ইনফ্রাঅরবিটাল নার্ভের আমরা দেখেছিলাম অরবিটাল নার্ভ ধরে এইখান দিয়ে বের হয়ে আসে, এর এখানে বের হয়ে এরা প্যালপিব্রাল ব্রাঞ্চ দেয়, এটা ল্যাটারাল নেজাল ব্রাঞ্চ দেয়, আর এখান থেকে দেয়া হচ্ছে ল্যাবিয়াল ব্রাঞ্চ, তাই না? এরকম অত কিছু মনে না থাকলেও কিছু কিছু অংশ একটু মনে রাখতেই হবে, যে এখানে ইনফ্রা অরবিটাল নার্ভ আসবে, সে হচ্ছে এই প্যালপিব্রাল ব্রাঞ্চ দেবে, লোয়ার প্যালপিব্রি মানে লোয়ার আইলিডকে দেবে, তারপরে ল্যাটারাল নেজাল ব্রাঞ্চ দেবে, আর একটা হচ্ছে ল্যাবিয়াল ব্রাঞ্চ। এই ল্যাবিয়াল ব্রাঞ্চ ওয়ান ইজ সাইড ল্যাবিয়াল ব্রাঞ্চ, এই ল্যাবিয়াল ব্রাঞ্চটা সাপ্লাই দেবে হচ্ছে আমাদের লিফ, আপার লিফকে। আর যে লোয়ার লিফ, লোয়ার লিফকে, হ্যাঁ এখন লোয়ার লিফ, তা লোয়ার লিফকে সাপ্লাই দেবে কে? লোয়ার লিফকে সাপ্লাই দেবে মেন্টাল ব্রাঞ্চ। এই যে মেন্টাল ব্রাঞ্চ, যে কন্টিনিউশন অফ দা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ, এর মেন্টাল ব্রাঞ্চ, এই মেন্টাল ব্রাঞ্চটা লোয়ার লিফকে সাপ্লাই দেবে। আমরা তো জানি যে এই যে অ্যাঙ্গেল অফ দা মাউথ, এর উপরের অংশকে সাপ্লাই দেয় হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, আর এর নিচের অংশকে সাপ্লাই দেয় হচ্ছে কি? নিচের অংশকে সাপ্লাই দেবে ম্যান্ডিবুলার নার্ভ। এবার হচ্ছে চিকটা হচ্ছে একটা ফ্লেশি ফ্লাপ ফর্মিং দি ল্যাটারাল পার্ট অফ দা ফেস। তাহলে চিক হচ্ছে এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে চিক। মানে এখানে একটা ন্যাজোল্যাবিয়াল ফারো, এই ন্যাজোল্যাবিয়াল এই অ্যান্টেরিয়র দিকে এই বরাবর দেখো
একটু ডিপ্রেসড আছে, যেটাকে বলা হয় নেজোল্যাবিয়াল ফ্যারো। এই ল্যাটারাল পার্ট অফ দা নোজ থেকে শুরু করে অ্যাঙ্গেল অফ দা মাউথ পর্যন্ত, এই পর্যন্ত একটা ইয়ে থাকে, ডিপ্রেশন থাকে, সেটাকে নেজোল্যাবিয়াল ফারো বলে, বা নেজোল্যাবিয়াল সালকাসও বলা হয়। ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে নেজোল্যাবিয়াল ফারো বলে। এই নেজোল্যাবিয়াল ফারো থেকে শুরু হয়ে পিছন দিকে হবে, এক্স্যাক্টলি কত পর্যন্ত থাকবে সেটা বলা খুব কঠিন। তবে এই যে মাসেল অফ মেসেটর মাসেল, এই মেসেটর মাসেলের আগ পর্যন্ত এই এরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে চিক। এই চিকেরও ওই লিপের মতন এক্সটার্নালি থাকতেছে হচ্ছে আমাদের স্কিন, এবং ভিতর দিকে থাকতেছে মিউকাস মেমব্রেন। তা চিকের যদি তোমার কি কি লেয়ার আছে সেটা যদি বলা যায়, তা চিকের লেয়ারের ভিতরে আমাদের থাকতেছে হচ্ছে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ভাষা কন্টেন্ট, সুপারফিশিয়াল মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেলের পরে থাকতেছে হচ্ছে বাকাল প্যাড অফ ফ্যাট, বাকাল প্যাড অফ ফ্যাট এর পরে থাকতেছে হচ্ছে বাকোফেরিঞ্জিয়াল ভাষা, বাকোফেরিঞ্জিয়াল ভাষা। আর বাকোফেরিঞ্জিয়াল ভাষার ডিপে থাকতেছে কে বাক্সিনেটর মাসেল। তাহলে স্কিন, এই চিকে যদি আমরা বলি যে কি কি লেয়ার আছে, কি কি লেয়ার আছে, 7টা লেয়ার আছে। তাহলে কি কি লেয়ার? একেবারে উপরে আমরা বলতেছি স্কিন, স্কিনের পরে সুপারফিশিয়াল ভাষা কন্টেনিং দা সাম মাসেলস সাচ এজ দি, এইখানে যে মাসেল গুলো আছে, যে জাইগোমেটিকাস, মেজর, মাইনর, রাইজোরিয়াস, এইসব মাসেল গুলো থাকতেছে সুপারফিশিয়ালি। তারপরে থাকতেছে হচ্ছে বাকাল প্যাড অফ ফ্যাট, যেটা ফিটাসে, ফিটালে এবং ইনফ্যান্টে হচ্ছে মোর ডেভেলপ থাকে। এরপরে থাকতে যে বাকোফেরিঞ্জিয়াল ভাষা, এই পিছন দিক থেকে যে একটা ভাষা চলে আসছে যে বাকোফেরিঞ্জিয়াল ভাষা, বাকোফেরিঞ্জিয়াল ভাষার ডিপে থাকতেছে বাক্সিনেটর মাসেল, আর বাক্সিনেটর মাসেলের ডিপে থাকতেছে সাবমিউকোসা, তারপরে থাকতেছে মিউকোসা। এই যে শেষের দিকে যে যে ইগুলো বললাম 5টা লেয়ার, যে 5টা লেয়ার হচ্ছে বাকাল প্যাড অফ ফ্যাট, বাকাল প্যাড অফ ফ্যাট, তারপরে বাকোফেরেঞ্জিয়াল ভাষা, বাক্সিনেটর মাসেল, সামিকোসা, মিউকোসা, এই যে যে এইগুলো, এই গুলাকে, এই লেয়ারগুলো, এই লেয়ারগুলোকে পেয়ার্স করে যায় হচ্ছে প্যারোটিড ডাক্ট। তা মিউকাস মেমব্রেন যেটা চিকে থাকে, মিউকাস মেমব্রেন, চিক অ্যান্ড লিভ, এইসবের মিউকাস মেমব্রেনের ভ্যারাইটি, কোন ভ্যারাইটির মিউকাস মেমব্রেন থাকে? এটাতে স্ট্রাটিফাইড স্কোমাস, নন ক্যারাটিনাইজড, স্ট্রাটিফাইড স্কোমাস, নন ক্যারাটিনাইজড গুলো এখানে থাকে। আগেই তো তোমাকে বলেছি যে এইখানে আপার সেকেন্ড মোলার টিথ, এই এরিয়ায়, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থাকে। প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে হচ্ছে এইখানে যে ম্যাসেটার মাসেল থাকে, এই ম্যাসেটার মাসেলের মিডল পর্যন্ত প্যারোটিড গ্ল্যান্ড থাকবে। এই মিডলের এইখান থেকে শুরু হয়ে যায় হচ্ছে আমাদের প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্ট এই বরাবর এসে ওই লাস্ট 5 লেয়ার অফ দা চিক কে পিয়ার্স করে তারপরে ওপেন করতেছে। কোথায় যেন বললাম ওপেন করে? একটা প্যাপিলায়। প্যাপিলাটা কোথায় থাকে? Parotid papilla. প্যারোটিড প্যাপিলা কোথায় থাকবে সেটা? সেকেন্ড মোলারের ক্রাউনে। আপার সেকেন্ড মোলার টিথ, এই আপার সেকেন্ড মোলার টিথের ওইখানে হচ্ছে এই প্যারোটিড প্যাপিলাটা থাকবে। আর অনেক সময় দেখা যায় যে এই আপার লিপ এবং আপার টিথ এবং লোয়ার টিথ এর মাঝখানে কিন্তু একটা লিনিয়াল বা থাকতে পারে, একটা লাল সাদা ধরনের একটা এরিয়া, উঁচু অংশ। এই দাঁত দুটো পাটি থাকতে থাকতে আর ওর সঙ্গে অ্যাটাচড এই থেকে ভিতরের দিকে এই বরাবর একটা জিগজাগ লাইন থাকে, যেটাকে লিনিয়াল বা বলা হয়ে থাকে। এবার আসে যে এই চিকের ভিতরে যদি আমরা ঢুকি, এই চিকের ভিতরে যদি আমরা হা করালি এই বরাবর এই থার্ড মোলার টিথ এর বরাবর একটা মিউকাস মেমব্রেনের ফোল্ড পাওয়া যায়। সেই মিউকাস মেমব্রেনের ফোল্ড হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। তার মানে হচ্ছে টেরিগয়েড হ্যামুলাস, উপর দিকে ছিল হচ্ছে টেরিগয়েড হ্যামুলাস, মেডিয়াল টেরিগয়েড প্লেটের লোয়ার এন্ডের দিকে টেরিগয়েড। কিছু বলছো স্যার? ওয়েটিং এ আছে, অ্যাকসেপ্ট করতে বলতেছে। ঠিক আছে। এই মেসেজটা কে পাঠাইছি রে?
রোল নাম্বার 9 কে? হ্যালো, রোল নাম্বার 9 কে? তুমি কথা বলো। হ্যালো, রোল নাম্বার 27। जी सर, आदाब सर। রোল নাম্বার 9টা কে? सर 9 तो मीटिंग है নাই স্যার প্রথম থেকে। 9 মিটিং এ নাই। স্যার 9 মিটিং এ নাই স্যার প্রথম। 9 নাই না, রোল নাম্বার 17। Sir, Morshedul. মোর্শেদুল। জি sir. মোর্শেদুল, তুমি মেসেজ চালাচালি করতেছো কেন? এই ধরনের কাজ আর করে না। Yes sir, sorry sir. তাহলে আমরা দেখলাম হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। তাহলে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি যেটা থাকতেছে হচ্ছে কোথায় কোথায় ছিল টেরিগোম্যান্ডিবুলার র্যাফি? হ্যালো, জি স্যার, বলো। রেট্রোমোলার রিজিয়ন রেটোমোলার রিজিয়নে। তাই সেটা কোথা থেকে কোন ফোল্ড পর্যন্ত অফ মিউকাস মেমব্রেন। না, টেরিগোম্যান্ডিবুলার র্যাফি তো আর ফোল্ড অফ মিউকাস মেমব্রেন না। স্যার আপার আর লোয়ার অ্যালভিওলার। টেরিগোম্যান্ডিবুলার র্যাফি যেটা, সেটা তো বোঝাই যাচ্ছে যে থাকবে কিসের ভিতর? টেরিগয়েড প্রসেস এবং ম্যান্ডিবলের মাঝখানে, তাই না? জি না, স্যার, আমি বলে যাচ্ছে না টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। টেরিগোম্যান্ডিবুলার টেরিগয়েড হ্যামুলাস, টেরিগয়েড হ্যামুলাস থেকে শুরু করে তারপরে হচ্ছে জাস্ট বিহাইন্ড দা থার্ড মোলার টিথ, লোয়ার থার্ড মোলার টিথ, এই ম্যান্ডিবলের এইখানে এসে অ্যাটাচমেন্ট দিচ্ছিল টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। আর টেরিগোম্যান্ডিবুলার র্যাফি থেকে দুটো মাসেল, একটা মাসেল পিছন দিকে চলে যায়, একটা মাসেল সামনের দিকে চলে যায় বলছিলাম, মনে আছে? কি বলো? একটা মাসেল পিছন দিকে চলে যায়, দিস ইজ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস, তাই না? সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। আর একটা মাসেল সামনের দিকে চলে আসে, সেই সামনেটাকে দিকে মাসেলটাকে আমরা বলি হচ্ছে বাক্সিনেটর। বলেছিলাম না এগুলো? টেরিগোম্যান্ডিবুলার র্যাফি হচ্ছে ফাইবারাস র্যাফি। এই ফাইবারাস র্যাফি ওই ফাইবারাস র্যাফি এই বরাবর থাকবে, এখান থেকে ধরো এইদিকে থাকবে, তার থেকে বাক্সিনেটর মাসেলটা সামনের দিকে চলে আসে আর পিছন দিকে চলে যায় সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস। সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ ফ্যারিংস যেটা, না, এই যে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফি বরাবর আমরা যদি হা করি মুখ, তাহলে ওইখানে একটা মিউকাস মেমব্রেনের ফোল্ড দেখা যাবে। সেই মিউকাস মেমব্রেনের ফোল্ডের ডিপে থাকবে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। তো এই টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, তাহলে মিউকাস মেমব্রেনের ফোল্ড যদি এরকম হয়, তাহলে তার ল্যাটারালি, তার থেকে ল্যাটারালি এ পাশেও থাকবে মিউকাস মেমব্রেন ফোল্ডিং, এই পাশে থাকবে, তার থেকে ল্যাটারালি হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার স্পেস থাকবে। সেই টেরিগোম্যান্ডিবুলার স্পেসেই পাওয়া যাবে হচ্ছে আমাদের ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, অলসো দ্য লিঙ্গুয়াল নার্ভ। তাই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, ওইখানে যদি আমরা ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, আমাদের সাথে কামরুজ্জামান স্যার জয়েন করছেন। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি। তাহলে টেরিগোম্যান্ডিবুলার র্যাফিটা কোথায় থাকে বুঝতে পারছো তো? জি স্যার, টেরিগোম্যান্ডিবুলার র্যাফিটা হচ্ছে টেরিগয়েড প্রসেস, টেরিগয়েড হ্যামুলাস থেকে আর হচ্ছে ম্যান্ডিবুলের থার্ড মোলার টিথ, এই থার্ড মোলার টিথের পিছন পর্যন্ত থাকবে হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। আর টেরিগোম্যান্ডিবুলার র্যাফির জন্য একটা মিউকাস ফোল্ড, তাহলে মুখের ভিতর হা করলে দেখবা যে দুই পাশে দুটো, ওই পিছন দিকে থার্ড মোলার টিথে পিছন দিকে দুই দিকে দুটো মিউকাস ফোল্ড তৈরি হবে। ওই মিউকাস ফোল্ডের ভিতরে থাকবে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। আর ওই টেরিগোম্যান্ডিবুলার র্যাফির ল্যাটারালি, এ পাশে ল্যাটারালি ও পাশেও ল্যাটারালি, দুই পাশে ল্যাটারালি আমরা পাবো হচ্ছে টেরিগোম্যান্ডিবুলার স্পেস। আর ওই টেরিগোম্যান্ডিবুলার স্পেসেই পাওয়া যাবে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ এবং ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। তা লিঙ্গুয়াল নার্ভ দিয়ে আমাদের এই ক্ষেত্রে তেমন কোনো ইম্পর্টেন্স নেই, তবে ইনফেরিয়র যে অ্যালভিওলার নার্ভটা, এই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ কে আমরা অনেক সময় ব্লক করতে লাগতে পারে, কারণ লোয়ার জয়ের কোনো অপারেশন যদি করতে হয়, তাহলে এই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে বা টিথ এক্সট্রাকশন করতে লাগলে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে
হচ্ছে অ্যানেস্থেসাইজ করতে হয় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। লোকালি অ্যানেস্থেসিয়া এজেন্ট ওইখানে ইনফিল্ট্রেশন করে দিলে ওইকে হচ্ছে প্যারালাইজড হয়ে যায়, ওই মাসেলটা পালসি হয়ে যায়। তখন আমরা মাসেল ব্লক হয়ে যাওয়ার কারণে আমরা যে কোনো টিথ, লোয়ার জর কোনো টিথকে উঠাইতে পারি বা এক্সট্রাকশন করতে পারি, কোনো রুট ক্যানাল করা সম্ভব হয়। তো এই রুট ক্যানাল বা কি কি করা সম্ভব হয় এগুলো জানতে না পারলেও তোমাকে ওই নার্ভটা, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা কোথা দিয়ে অ্যাপ্রোচ করা যায় সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমরা বললাম যে ওই মিউকাস মেমব্রেনের ফোল্ড, আর তার ল্যাটারালি থাকে হচ্ছে, তার ল্যাটারালি আঙ্গুল দিয়ে আমাদের ফিল করতে হবে, সেটা হচ্ছে র্যামাস অফ দ্য মেন্ডিবল। এই ফোল্ড আর র্যামাস অফ দ্য মেন্ডিবল এর ভিতর দিয়েই হচ্ছে নিডল পাস করে মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পিছন দিকে গেলে, না 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতন পিছন দিকে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, মানে অ্যারাউন্ড দ্য ম্যান্ডিবুলার ফোরামেন। ওই অ্যারাউন্ড দ্য ম্যান্ডিবুলার ফোরামেন হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স ইনফিল্ট্রেশন করে দেওয়া হয়। ইনফিল্ট্রেশন করে দিলে তাহলে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা ব্লক হয়ে যায়। এরপরে কিন্তু আমাদের 10 মিনিট আর কয়েক মিনিট আছে, 8 মিনিট আছে, 8 মিনিট পরে যদি শেষ হয়ে যায় তোমরা আবার জয়েন করো, আমরা 10টা পর্যন্ত ক্লাস চালাবো। এরপরে আসতেছে আমাদের গাম। গামটা কি? গামটা হচ্ছে একটা ফাইব্রাস টিস্যু দিয়ে গাম তৈরি হয়। এই গাম হচ্ছে স্মুথ ভাস্কুলার, তাহলে স্মুথ গাম, এই যে ভিতরে যে গামটা দেখতে পাচ্ছ, এই গাম, এই গাম টিথ ছাড়া যে গামগুলো দেখতে পাচ্ছ, এই গামগুলো হচ্ছে স্মুথ, এই যে সিলেক্ট করলাম এটা হচ্ছে আমাদের গাম। এই এই গামটা হচ্ছে মূলত ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি, মানে ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। আর এটাকে স্মুথ ভাস্কুলার মিউকাস মেমব্রেন দিয়ে এটা কভার করা থাকে। এটা অ্যালভিওলার প্রসেস থেকে, অ্যালভিওলার প্রসেস মানে হচ্ছে ম্যাক্সিলার অ্যালভিওলার প্রসেস, আপার অ্যালভিওলার প্রসেস এন্ড ম্যান্ডিবুলার যে অ্যালভিওলার প্রসেস, এই অ্যালভিওলার প্রসেস থেকে নেক অফ দা টিথ পর্যন্ত এক্সটেন্ড থাকে। তা এই গাম, এই গামের আবার কয়েকটা পার্ট আছে। গামের যে পার্ট আছে হচ্ছে যে ফ্রি পার্ট। ফ্রি পার্ট মানে যে পার্টটা টিথ, এখানে যে টিথ থাকবে সেই টিথ গুলোকে চারপাশ দিয়ে কাভার করে রাখবে, যে পার্টটা টিথ যে পার্টটা কাভার করে রাখবে সেইটা বা কলার হিসাবে টিথের চারপাশে থাকবে, সেইগুলোকে বলা হয় ফ্রি পার্ট। আর যেটা এই আপার জ এবং লোয়ার জ বা অ্যালভিওলার প্রসেস, এই প্রসেসের সঙ্গে অ্যাটাচ থাকবে, সেইটাকে বলা হচ্ছে অ্যাটাচ পার্ট। আর এই যে দুটো টিথের মাঝখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় ইন্টারডেন্টাল পার্ট। তাহলে 3টে পার্ট দাঁড়ালো। একটা হলো ফ্রি পার্ট, যেটা আমাদের টিথকে এনভেলাপ, টিথকে মানে টিথের কোন পার্টকে? টিথের ইউজুয়ালি নেক যে নেকটা থাকবে, সেই আমরা টিথকে পড়বো একটু পরে, টিথকে পড়বো, সেই টিথের নেক যে পার্টটা, সেই নেক পার্টটাকে হচ্ছে কলার করে রাখবে। আমাদের জামার কলার যেমন চারপাশ দিয়ে আমাদের গলাকে ঘিরে রাখে, ঠিক সেরকম করে কলার করে রাখবে। আর অ্যাটাচ পার্টটা হচ্ছে থাকবে অ্যালভিওলার আর্চের সঙ্গে অ্যাটাচড। আর ইন্টারডেন্টাল পার্টটা হচ্ছে দুটো টিথের মাঝখানে যে পার্টটা থাকবে সেটাকে বলা হয় ইন্টারডেন্টাল পার্ট। এবার গামের যদি নার্ভ সাপ্লাই জানো, যে গামের নার্ভ সাপ্লাইটা কি? যে আপার যে গাম, এই আপার জর যে গাম, এই তার অ্যান্টেরিয়র সারফেসটা মানে ল্যাবিয়াল সারফেস, এই ল্যাবিয়াল যে সারফেস, এই ল্যাবিয়াল সারফেস ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। তাহলে অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ কার ব্রাঞ্চ? একজন বলো তো, এটা তো পড়ানো হয়ে গেছে। হ্যালো, রোল নাম্বার 27। জি স্যার। কি মনে আছে যে পোস্টেরিয়র, মিডল এন্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ কার ব্রাঞ্চ? posterior superior alveolar স্যার, maxillary nerve এর branch। তোমরা ঠিক আছে, যাই একবারও তোমরা বলতে পারো যে এটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। হ্যাঁ, জি স্যার। তোমরা একটু মিউট করো, আমার সাউন্ডটা কেন যে ইকো হচ্ছে। তাহলে একবারে তোমরা বলতে পারো যে দিস আর দ্য ব্রাঞ্চ অফ দ্য ম্যাক্সিলারি নার্ভ। আবার যদি সুন্দর করে ভেঙে বলো, পার্ট বলো, তাহলে তো আরো ভালো। যে এটা হচ্ছে একেবারে ডিরেক্ট টাং থেকে আসে হচ্ছে সুপিরিয়র
পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, আর হচ্ছে ইনফ্রাঅরবিটাল যে নার্ভ আছে ম্যাক্সিলারি নার্ভের কন্টিনিউশন, সেখান থেকে আসে মিডল এন্ড অ্যান্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। আর এর তাহলে আমরা আউটার সারফেস দেখলাম, আউটার সারফেসে হচ্ছে এই অবস্থায় নার্ভ সাপ্লাই দেয়। আর ইনার সারফেস, যদি ইনার সারফেসে নার্ভ সাপ্লাই বলি, তো ইনার সারফেসে হচ্ছে আমাদের হার্ট প্যালেট, এই হার্ট প্যালেটের সঙ্গে একই সঙ্গে এর নার্ভ সাপ্লাই পায়। হার্ট প্যালেটে আমরা জানি যে কি আছে, গেটার প্যালাটাইন যে নার্ভ, গেটার প্যালাটাইন নার্ভ, তাহলে প্যালেটের প্যালেট যে হার্ট প্যালেট, এই হার্ট প্যালেটের ওয়ান সাইডে যে আমাদের গেটার প্যালাটাইন তাহলে তাহলে তোমরা এই হার্ট প্যালেট দেখতে পাচ্ছ, এই হার্ট প্যালেট ওয়ান ইজ সাইডে, এই পাশে আর এই পাশে, এই দুই পাশে ছিল হচ্ছে গেটার প্যালাটাইন ফোরামেন। আর গেটার প্যালাটাইন ফোরামেন হচ্ছে অ্যাজ এ কন্টিনিউশন অফ দা কি গেটার প্যালাটাইন ক্যানাল। আর গেটার প্যালাটাইন ক্যানাল উপর দিকে কোন পর্যন্ত গেছে? হ্যালো, হ্যাঁ, গেটার প্যালাটাইন ক্যানাল যে উপরে উপরে কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত গেছে না, এই ফোসাটা পর্যন্ত। এই ফোসাটার নাম কি? এই যে এই ফোসা, গুড, টেরিগো ম্যাক্সিলারি ফিশার, না টেরিগো প্যালাটাইন ফোসা। এটা হলো টেরিগো ম্যাক্সিলারি ফিশার, এই ফাঁকা জায়গাটা, কিন্তু ফোসাটার নাম টেরিগো প্যালাটাইন ফোসা। এই টেরিগো প্যালাটাইন ফোসা পর্যন্ত কন্টিনিউ করেছে হচ্ছে গেটার প্যালাটাইন ফোরামেন। তো গেটার প্যালাটাইন ফোরামেন দিয়ে গেটার প্যালাটাইন নার্ভ আসে এখানে। এই গেটার প্যালাটাইন নার্ভ এই ওরাল ক্যাভিটির হার্ট প্যালেটে চলে আসে, তারপরে এখানে এই ল্যাটারাল দিকে রান করে এই আমাদের এইখানে যে গামটা আছে, ইনার অ্যাসপেক্ট অফ দা আপার জ, এই গাম, এই গামগুলোকে সাপ্লাই দেয়। আর টেরিগো তাহলে গেটার প্যালাটাইন নার্ভ কার ব্রাঞ্চ? এই ব্রাঞ্চ অফ টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন। আর ট্রুলি ইট ইজ এ ব্রাঞ্চ অফ দা ম্যাক্সিলারি নার্ভ। আর এইখান দিয়ে এইখানে ইনসিসিভ ফোসা, এইখানে থাকে ইনসিসিভ ফোসা, এই সামনের দিকে ইনসিসিভ ফোসা। এই ইনসিসিভ ফোসা দিয়ে আর একটা নার্ভ এই নেজাল ক্যাভিটি দিয়ে আমাদের ওরাল ক্যাভিটিতে চলে আসে, যে নার্ভটার নাম কি? নেজোপ্যালাটাইন নার্ভ। নেজোপ্যালাটাইন নার্ভ এগেইন নেজোপ্যালাটাইন নার্ভটাও কিন্তু আমাদের ওই টেরিগো প্যালাটাইন যে গ্যাংলিয়ন, সেই গ্যাংলিয়নের ব্রাঞ্চ, সে চলে আসে হচ্ছে এই ইনসিসর সাইডে। এই ইনসিসর টিতের এই পার্টটাকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের ওই নেজোপ্যালাটাইন নার্ভ, আর বাদ বাকি গামগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে গেটার প্যালাটাইন নার্ভ। এবার লোয়ার জকে সাপ্লাই দেয় কে? লোয়ার জকে সাপ্লাই দেওয়ার জন্য এখানে এই লোয়ার জর এই দিক থেকে আমরা জানি যে পড়তেছিলাম কে যেন যে পড়তেছিলাম এইখানে যে বাকাল নার্ভ, এই বাকাল নার্ভ যেটা হচ্ছে আমাদের কিসের ব্রাঞ্চ অফ মেন্ডিবুলার নার্ভ, তাই না? মেন্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ এই বাকাল নার্ভ। আর এই নিচের দিকে থাকে হচ্ছে মেন্টাল যে নার্ভ, এই মেন্টাল নার্ভ। তাহলে এই বাকাল নার্ভ এবং মেন্টাল নার্ভ, দিস ইজ দ্য কন্টিনিউশন অফ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। এই নার্ভগুলো আমাদের সাপ্লাই দিচ্ছে হচ্ছে লোয়ার জর। কোন সাইডকে সাপ্লাই দিচ্ছে? ল্যাবিয়াল সারফেস। লোয়ার জর কি ল্যাবিয়াল সারফেস। তাহলে প্রতিটা জর আবার দুটো সারফেস থাকবে না, একটা হচ্ছে ল্যাবিয়াল সারফেস, এই বাইরের দিকে থাকবে হচ্ছে ল্যাবিয়াল সারফেস, আর ভিতর দিকে থাকবে হচ্ছে ওরাল সারফেস বা লিঙ্গুয়াল সারফেস। কথা বুঝছো? তাহলে এই বাইরের দিকে ল্যাবিয়াল যে সারফেস, তাকে সাপ্লাই দিচ্ছে এই মেন্টাল নার্ভ। আর এইখান দিয়ে বের হয়ে আসে হচ্ছে আমাদের কোন নার্ভটা? বাকাল নার্ভ। এই বাকাল নার্ভ আর এই মেন্টাল নার্ভ, এই দুটো সাপ্লাই দিচ্ছে। আর ভিতরে যে সারফেসটা থাকতেছে, ভিতরের সারফেসটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস। আর লিঙ্গুয়াল সারফেস তাহলে কে সাপ্লাই দেবে? লিঙ্গুয়াল সারফেসকে লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল সারফেসকে সাপ্লাই দেবে লিঙ্গুয়াল নার্ভ। তাহলে এই গামের মোটামুটি হচ্ছে আমরা ফেসের যে সাপ্লাই পড়েছিলাম, কি বলে লিম্ফেটিক ড্রেনেজ পড়েছিলাম, ঠিক একই রকম এখানে যে আপার জ এবং ওয়ান ইজ সাইড মানে পেরিফেরাল পার্ট অফ দা লোয়ার জ, এখানে সরাসরি চলে যাবে হচ্ছে সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। আর এই ইনসিসর টিথ গুলো থেকে লিম্ফেটিক্স চলে যাবে হচ্ছে এবং পায়োরিয়া হয়ে থাকে।
আর পায়োরিয়া হইলে কিন্তু এই যখন এই যে ফ্রি মার্জিন, ফ্রি এন্ড অফ দা জিঞ্জিভা বা ফ্রি এন্ড অফ দা গাম এখান দিয়ে পাস রিলিজ তাহলে শুরু হয়ে যায়, বুঝছো? এটাকে বলা হয় পায়োরিয়া। এরপরে তার প্রপার হাইজিন মেনটেন করতে, প্রপার হাইজিন মেনটেন করতে হবে। আর হলো এইবারই তো ঝামেলা বাধা দিছিস, কোনো অ্যাকসেপ্টের কোনো অ্যাটলাসটা দেখা যাচ্ছে না। এতক্ষণ তো দেখা যাচ্ছিল নাকি? না স্যার। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার, আপনার এখন দেখা যাচ্ছে? না স্যার। স্যার আপনার স্ক্রিনে দেখছি স্যার আমরা। মানে তোমাদের নাম ধাম এগুলো দেখতে পাচ্ছ? জি স্যার, গুগল জি মিটের স্যার, আমাদের নাম দেখছি স্যার। তোমাদের নাম ধাম দেখা যাবে কেন? ওখানে বললো তো, ওখানে বললো তো এন্টার স্ক্রিন। এবার এবার কি হয়? এটা দেখা যাচ্ছে, এবার দেখা যাবে সব, এবার দেখা যাচ্ছে নাকি? জি স্যার, যাচ্ছি স্যার। তাহলে তাহলে পায়োরিয়া তো বুঝতে পারছো তাই না? জিঞ্জিভাইটিস, যেটাকে ইসের ইনফ্লামেশন অফ দা গাম, আর গামের ভিতরে এই ছোট ছোট পকেট তৈরি হয়ে অ্যাডভান্স স্টেজে পকেট তৈরি হয়, পকেটের ভিতর পাস ফরমেশন হয়। এই পাসটা আবার এখান দিয়ে কিন্তু সিক্রেটেড হয়ে বের হয়ে আসে, উজিং হয়ে বের হয়ে আসে, সেটাকে বলে পায়োরিয়া। ডিউ টু ব্যাড ওরাল হাইজিনের কারণে এটা হয়। কিন্তু আমাদের তো ওরাল হাইজিন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, সবাই তো ব্রাশ টুথপেস্ট টুথব্রাশ ইউজ করে, এই জন্য এই ডিজিজটা এই ইদানিংকার অত বেশি দেখা যায় না। আর একটা ডিজিজ আছে হচ্ছে স্কারভি, একটা ডিজিজ স্ক্যারভি আছে। স্ক্যারভি আসলে কিসের ডিজিজ বলছিলাম বলতো? ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য হয়। জি স্যার, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, তাই না? কিন্তু এইটা আসলে কোন কোন সিস্টেমের ডিজিজ একজন বলো তো একটু জ্ঞান গরিমার সঙ্গে। স্যার সিস্টেম অর্থ স্যার বুঝিনি। মানে কোন ধরনের, কোন অর্গানের ডিজিজ বা কোন টিস্যুর ডিজিজ? কোলাজেন টিস্যু গামের স্যার। স্যার স্কিন। গামের স্কিন। মোর স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে। তা আমরা যে কানেকটিভ টিস্যু বললেই সন্তুষ্ট হতাম, কিন্তু সে আরো স্পেসিফিক করে বলছে যে কোলাজেন টিস্যু। কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার সিনথেসিসের জন্য কোথায় জন্য হচ্ছে ভিটামিন সি হ্যাঁ, ভিটামিন সি প্রয়োজন হয়। এই জন্য কোলাজেন, তোমরা কোথা থেকে যেন ইকো হচ্ছে? জি স্যার, মাইকটা হলো অফ করে দিচ্ছি স্যার সবাই। হ্যাঁ, একজন খোলা রাখো, একটু বন্ধ করো দুই একজন। তাহলে কোলাজেন ফাইবারের সিনথেসিসের জন্য আমরা দেখেছিলাম যে ভিটামিন সি এর প্রয়োজন। এই ভিটামিন সি যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে জেনারেলাইজড একটা কোলাজেন টিস্যুর যে ডিজিজ, এই ডিজিজটাকে বলা হচ্ছে হলো তোমার স্ক্যারভি। কিন্তু এই স্ক্যারভিটা ইনফ্যাক্ট স্ক্যারভিটা হচ্ছে সেইখানেই আমরা এই ডিজিজটাকে দেখতে পাই যেখানে কোলাজেনের টার্ন ওভার সবচাইতে বেশি। তা কোলাজেনের টার্ন ওভার সবচেয়ে বেশি কোথায় বলেছিলাম? একটা জায়গার নাম বলো তো, যে কোলাজেনের টার্ন ওভার সবচেয়ে বেশি। হ্যালো, ফেশিয়াল স্কিনে। ফেশিয়াল স্কিনে, ফেশিয়াল স্কিন। কোলাজেন ফাইবার তো অনেক জায়গায় আছে, সবচেয়ে বেশি কোলাজেনের টার্নওভার মানে হচ্ছে ভাঙা গড়া, যে কোলাজেন ডাইজেস্ট হয়ে যায় আবার কোলাজেন নতুন করে তৈরি হয়, সেইটি হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট বা পেরিওডন্টাল মেমব্রেন। তারপরে এই যে আমাদের গাম, সবচেয়ে বেশি হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্টে। তার মানে যে লিগামেন্ট বা যে তোমার মেমব্রেনটা আমাদের টিথকে তার সকেটে অ্যাটাচ করে রাখে, সেই লিগামেন্টটাকে বলা হয় পেরিওডন্টাল লিগামেন্ট। এই পেরিওডন্টাল লিগামেন্ট হচ্ছে কোলাজেনের টার্নওভার সবচাইতে বেশি। আর এই জন্য ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে আমাদের জেনারেলাইজড বডির যত জায়গায় আমাদের আছে কোলাজেন ফাইবার আছে, সব জায়গায় কিন্তু ডিজিজটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গায় টার্নওভার কম। এই জন্য টার্নওভার সবচেয়ে বেশি আমাদের টিথ রিলেটেড স্ট্রাকচারে। এই জন্য আমরা স্কারবি বলতে সাধারণত বুঝে থাকি হচ্ছে কি
বুঝে থাকি যে গামের বা টিথের কোনো ডিজিজকে। আর যেহেতু প্রথমেই এইখানে বিভিন্ন সাইন সিমটমস দেখা দেয়, যে ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য স্কারবিয়া, স্কারবি সম্বন্ধে একটু জানলে তোমরা। এরপরে আসতেছে টিথ। তাহলে টিথ কি? টিথ ইজ এ মিনারেলাইজ বোন লাইক স্ট্রাকচার, বুঝছো, যে প্রজেক্টেড ফ্রম দ্য অ্যালভিওলার প্রসেস অফ দ্য জ, বোথ জর থেকে এই মিনারেলাইজড একটা বোন লাইক স্ট্রাকচার, এই বোন লাইক স্ট্রাকচারকে বলতেছি আমরা টিথ। টিথের কাজ কি? টিথের কাজটা হচ্ছে তোমার যে মেস্টিকেশন করা, তাহলে ইনসাইজ এবং গ্রাইন্ডিং, মানে কোনো কিছু কাটা, ইনসিসর টিথ দিয়ে কাটা, এবং এই আমাদের ক্যানাইন টিথ দিয়ে হচ্ছে ছিঁড়া, আর এরপরে হচ্ছে গ্রাইন্ড করা। তাহলে কাটিং, টিয়ারিং এন্ড গ্রাইন্ডিং অফ দ্য ফুড ম্যাটেরিয়াল, এইগুলো করাই হচ্ছে আমাদের কি টিথের মেইন কাজ। এছাড়াও টিথ হচ্ছে ডিফেন্সিভ উইপন হিসাবে অনেক সময় বাইটিং এর জন্য বা ডিফেন্সের জন্য ব্যবহার হইতে পারে। আর মেইনলি বিভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশন, আমরা দাঁত দেখায়ও তো অনেক সময় বিভিন্ন এক্সপ্রেশন করে থাকি, সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু এই টিথের মাধ্যমে হয়ে থাকে। এবার আসে যে নাম্বার অফ টিথ। আমরা জানি তো টিথ দুই ধরনের হইতে পারে। মানুষ হচ্ছে ডাইফায়োডন্ট। হ্যালো, তোমরা শুনতেছো? হ্যাঁ, জি স্যার। মানুষ হচ্ছে ডাইফায়োডন্ট, মানে হচ্ছে মানুষের দুইবার দাঁত ওঠে, তাই না? একবার যা দাঁত ওঠে সেটাকে বলে মিল্ক টিথ বা ডেসিডুয়াস টিথ বা প্রাইমারি টিথ, ডেসিডুয়াস টিথ বা মিল্ক টিথ বলা হয়। আর সেকেন্ড টাইম যে দাঁতগুলো আবার ইরাপশন হয়, সেইগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট টিথ। এই দুই ভাবে, যেমন আমরা যদি বলি যে কি বলে ক্রোকোডাইল হচ্ছে মাল্টিফায়োডন্ট। আমরা হচ্ছে ডাইফায়োডন্ট আর ওর হচ্ছে মাল্টিফায়োডন্ট মানে কি? ওদের নাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁত পড়ে গেলেই, কোন রকম ভেঙে চুরে পড়ে গেলেই আবার ওঠে, এর কোনো শেষ নেই। এইটা হচ্ছে যে ক্রোকোডাইল। হয়তো বা এর মাঝখানে অনেক আছে যাতে 2-4 বার ওঠে, কিন্তু মানুষের ক্ষেত্রে হচ্ছে 2 বার ওঠে। একটা হচ্ছে ডাইফায়োডন্ট, এই জন্য আমাদের বলা হচ্ছে ডাইফায়োডন্ট। একটা হচ্ছে মিল্ক টিথ। এখন মিল্ক টিথ যেটা, সেইটা হচ্ছে আমাদের লোয়ার জতে 10টা টিথ থাকে আর আপার জতে 10টা। এই মোট 10 দুগুণে 20টা, টোটাল 20 টিথ থাকে। তা 20 টিথ কোনগুলো থাকে? 20 টিথ থাকে হচ্ছে এই ইনসিসর টিথ গুলো। তাহলে একসাথে এই মেডিয়াল ইনসিসর, ল্যাটারাল ইনসিসর, ক্যানাইন আর 2 প্রিমোলার। কথা কি বুঝছো? যে মেডিয়াল ইনসিসর 1, তারপরে ল্যাটারাল ইনসিসর 2, ক্যানাইন 3, তারপরে এই প্রিমোলার, ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার, এই হচ্ছে 5টা। এই 5টা দাঁত, এই 5টা টিথ, আর এই পাশের 5টা মিলে হলো 10টা। আর লোয়ার জর আর 5টা আর 10টা, এই মিলে টোটাল টিথ থাকে হচ্ছে 20 টিথ। এটা হচ্ছে ডেসিডুয়াস টিথ, মিল্ক টিথ বা প্রাইমারি টিথ। আর সেকেন্ডারি টিথ বা আমাদের যে পার্মানেন্ট টিথ তো থাকে টোটাল কয়টা? 32। মানে ইস জতে আমাদের থাকতেছে হচ্ছে 8 দুগুণী 16টা, 16 দুগুণী 32টা টিথ থেকে থাকে। এবার টিথ হচ্ছে ইরাপশন সম্বন্ধে আমাদের জানতে হবে। টিথ ইরাপশন মানে প্রথমেই যে টিথটা ইরাপটেড হয়, সেই টিথটা হচ্ছে লোয়ার জর টিথটা ইরাপটেড হয়ে থাকে। মানে লোয়ার জর 6 মান্থ থেকে শুরু হয়, 6 মান্থ থেকে লোয়ার জর টিথটা আছে। তাহলে 6, যেমন এইখানে এই লোয়ার জর মেডিয়াল ইনসিসর দেখবা প্রথমে ইরাপশন হয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখে যে প্রথমেই লোয়ার জতে 2টো দাঁত উঠছে, এটা মেডিয়াল ইনসিসর। এই মেডিয়াল ইনসিসরটা হচ্ছে 6 মান্থে ওঠে। এইটা 6, এই 7, 8, 9 এরকম করে ওঠে। যে তাহলে লোয়ার জর মেডিয়াল ইনসিসর হচ্ছে 6 মান্থে, তারপরে আপার জর মেডিয়াল ইনসিসর হচ্ছে 7 মান্থে, লোয়ার জর আর আপার জর ল্যাটারাল ইনসিসর এইগুলো হচ্ছে 8 এবং 9 মান্থে এইগুলো ইরাপশন হয়, অথবা 8 to 9 মান্থে দুটোই একসাথে ইরাপশন হইতে পারে। তাহলে 6, 7, 8, 9, তাহলে 6, 7, 8, 9 এই মানগুলো হচ্ছে এগুলো ইরাপশন হয়ে যায়। এরপরে হচ্ছে তোমার যে এই ফার্স্ট প্রিমোলার,
এই ফার্স্ট প্রিমোলার হচ্ছে 12 মাসে হয়, 1 বছরে, আর 1.5 বছরে হয় হচ্ছে ক্যানাইন, আর 2 বছরে হয় হচ্ছে সেকেন্ড মোলার প্রিমোলার টিথ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে কিন্তু। ইরাপশনের টাইম অফ ইরাপশন, তাহলে ইরাপশন অফ দা কি টিথ বললাম আমরা? মিল্ক টিথ, মিল্ক টিথ। তাহলে 6, 7, 8, 9, এই হচ্ছে 6, 7, 8, 9, এই চারটে হচ্ছে ইনসিসর টিথ ডেভেলপ ইরাপশন হলো। ইরাপশন হওয়ার পরে তারপরে চলে যায় হচ্ছে প্রিমোলার, এটা 12 মাসে, প্রিমোলার 12 মাসে। তারপরে হচ্ছে এই ক্যানাইন টিথ দুটো আসে হচ্ছে 18 মাসে, আর সেকেন্ড প্রিমোলার এইটা হচ্ছে 24 মাসে, মানে 2 বছরে। এইখানে এসে যদি তুমি মনে করো যে 1 বছর 1.5 বছর, 1 বছর 1.5 বছর 2 বছর, এই অবস্থায় হচ্ছে এই টিথ গুলো ডেভেলপ করে। তাহলে ইরাপশন টিথ গুলো পার্মানেন্ট টিথের ইরাপশন, পার্মানেন্ট টিথ, তা পার্মানেন্ট টিথের ইরাপশন হচ্ছে 6 বছর থেকে শুরু হয়, 6 বছর থেকে শুরু হয়। যে টিথটা যে প্রথমে শুরু হয় হচ্ছে এই টিপটা দিয়ে, প্রথমে শুরু হয় কোনটা? ফার্স্ট মোলার টিথ, ফার্স্ট মোলার টিথ। এইখানে কিন্তু আপার জ লোয়ার জ আর আলাদাভাবে হয় না। তাহলে ফার্স্ট মোলার টিথ, যে ফার্স্ট মোলার টিথ এইটা হচ্ছে 6 ইয়ার্সে তৈরি হয়, 6 ইয়ার্স। 6 ইয়ার্সে তৈরি হওয়ার পরে তারপরে চলে আসে এইখানে 6 এর পরে 6, এইটা 6 ইয়ারে হলো, তারপরে এইটা 7 ইয়ার, 7 ইয়ারে এইটা আর এটা একই সাথে হয় 7 ইয়ার। 7 ইয়ারের পরে এইটা আর এইটা 8 ইয়ারে এই দুটো ডেভেলপ করে। তারপরে এইটে আর এইটে এই 9th ইয়ার। তারপরে এইটে এটা হলো 10th ইয়ার, 10th ইয়ার। একসেপ্ট করার কোথায় জায়গা পাচ্ছি না তো, কোথায় আছে সেই একসেপ্টের? অনেকদিন এটা দিয়ে কাজ করি না তো, কই কেউ তো দেখতেছি না একসেপ্ট করার মতন। হ্যাঁ এইবার আসছে ভিউ, ডেন্টাল ভিউ। ডিনাই করলে চলে যাবে না স্যার? না ডিনাই, ভিউ ওয়ালি দিচ্ছি। জি স্যার। তাহলে বলছিলাম হচ্ছে প্রথমে এইটা 6 বছর, তারপরে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এইগুলো। তারপরেই এই ক্যানাইন টিথ 11। তাহলে 6, 7, 8, 9, 10, ক্যানাইন টিথ একটু লেটে ওঠে। এইটা কবে উঠবে? 11 বছর। এই দুটো হচ্ছে 11 বছরে উঠবে, এটা তো এর সঙ্গেই উঠবে 11 বছর। এই 12 বছরে হচ্ছে সেকেন্ড মোলার টিথ, সেকেন্ড মোলার টিথটা হচ্ছে 12 বছরে উঠবে, এই পর্যন্ত। তাহলে 6 থেকে 12 বছর পর্যন্ত মোটামুটি আমাদের দাঁত ওঠা শেষ হয়ে যায়। এরপরে 17 থেকে 25 বছরের ভিতরে আমাদের এই থার্ড মোলার টিথ বা উইজডম টিথটা ইরাপশন হয়। সাধারণত থার্ড মোলার টিথ ওঠার আগেই আমাদের জটা তার অ্যাপ্রোপ্রিয়েট শেপে চলে যায়। এইগুলো অনেক সময় দেখা যায় যে থার্ড মোলার টিথটা ঠিক মতন উঠতে পারে না, এই থার্ড মোলার টিথটা হচ্ছে ইম্প্যাক্টেড অবস্থায় থেকে যায়, অনেক সময় কেটে সেটে এটাকে বের করতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে টিথ ইরাপশনের এগুলো জানতে হবে আমাদের। তাহলে টিথ ইরাপশনের হচ্ছে তাহলে দুটো বিষয় আমরা দেখলাম টিথ ইরাপশনের ক্ষেত্রে। টিথ ইরাপশনের ক্ষেত্রে দেখলাম আমরা কিছু কিছু টিথ আছে হচ্ছে রিপ্লেস হয়ে যায়, আগে টিথ ছিল সেইগুলো আবার রিপ্লেস হয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে টিথ নতুন করে উঠতেছে। তাহলে যেগুলো আগে ছিল মিল্ক টিথ ছিল সেগুলো সেকেন্ড টাইম উঠতেছে, সেইগুলোকে আমরা বলা হচ্ছে সাকসেশনাল টিথ। আর যেগুলোকে উঠাতে অ্যাসেশনাল টিথ বা সাকসেশনাল টিথ বলা হয়, যেটা একবার ওঠে। তাহলে কোন টিথ গুলো একবার ওঠে? শুধুমাত্র একবার। কোন টিথ গুলো শুধুমাত্র একবার ইরাপশন হয়?
স্যার উইজডম টিথ। না, হলো না, উইজডম টিথ না। আমরা বললাম যে মিল্ক টিথ কয়টা ছিল? মিল্ক টিথ 20। স্যার 20টা 20টা ছিল। ছিল। 20টা ছিল স্যার। ইস যতে ছিল 10টা করে, আর ইস হাফ অফ দ্য যতে ছিল 5টা করে। সেই 5টা টিতের নাম কি 5টা ছিল? করে। সেই 5টা টিতের কি নাম ছিল? 5টা টিতের নাম ছিল হচ্ছে Incisor, canine, হ্যাঁ, and premolar. ইনসিসর, ইনসিসর ক্যানাইন আর মোলার। হ্যাঁ, 2 ইনসিসর, ক্যানাইন এন্ড 2 প্রিমোলার। এইগুলা ছিল হচ্ছে আমাদের কি মিল্ক টিথ হিসাবে, মিল্ক টিথ হিসাবে। তাহলে নতুন করে একবার মাত্র উঠবে অ্যাসেশনাল টিথ, একবার মতো। Molar. অ্যাক্সেশনাল টিথ গুলো কি? মোলার টিথ, অল 3 মোলার টিথ। তাহলে এই 3 মোলার টিথ 3 দুগুণে 6 দুগুণে 12টা, এই যে 12টা টিথ, এই 12টা টিথ গুলো হচ্ছে একবারই ওঠে। এরা কিন্তু দুইবার ওঠে না। আমরা বলছি মানুষ ডাইফায়োডন্ট, কিন্তু এই টিথ গুলো কিন্তু একবারই ওঠে, এরা দুইবার ওঠে না। তোমরা একটু ওয়েট করো, দেখি মাহফুজ কেন টেলিফোন করে। হ্যাঁ মাহফুজ, কি বলো? কিছু না। হ্যাঁ হ্যাঁ বলো, আমি ক্লাস নিচ্ছি, তোমার কথা থাকলে বলো তাড়াতাড়ি। কিসের কথা? লাইব্রেরির পাসওয়ার্ড? হ্যাঁ, ওটা তো আমি জানি না, ওটা তো আমার কাছে নাই। আমি হ্যাঁ সম্ভবত। ঠিক আছে। তাহলে ইরাপশন অফ টিথ, এই টিথ নিয়ে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে কি, ইট ইজ দ্য মাইলস্টোন অফ দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড। এটা চিলড্রেনের ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে তার মাইলস্টোন হিসাবে এটা কাজ করে, বুঝছো? আর হচ্ছে এটা ফরেন্সিক মেডিসিনেও এজ ডিটারমিনেশনে এটা প্রয়োজন হয়। তাহলে আমরা কি বলবো? মাইলস্টোন অফ চাইল্ড ডেভেলপমেন্ট, যে কোন স্টেজে আছে চিলড্রেন ডেভেলপমেন্ট, সেটা বোঝা যায়। এটা আগে পিছনে উঠতেছে কিনা, সময় নিচ্ছে কিনা, সময় মতন যে আমরা এক্স্যাক্টলি যে সময় বললাম ইরাপশনের সেই সময় যে হবে এমন না। যদি এর অ্যাবনর্মালিটি হয় তাহলে বুঝতে হবে যে মাইলস্টোন ডিলে আছে, যে দাঁত উঠতেছেই না, তাহলে কি আছে? মাইলস্টোন ডিলে থাকতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকতে পারে, ইত্যাদি হইতে পারে। আবার এই টিপ দিয়ে মেডিকেল লিগাল ইম্পর্টেন্সও থাকতে পারে। ফরেন্সিক মেডিসিনে এজ ডিটারমিনেশন করা যাইতে পারে। টিপ দিয়ে কোন স্পেসিফিক পার্সনকে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি, কারণ এক একজনের কামড়ের যে মার্ক, বাইট মার্ক, সে বাইট মার্কটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়। কেউ কারোর গায়ে যদি বাইট মার্ক দেয়, সেই বাইট মার্ক দিয়েও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি ওই মানে ক্রিমিনাল যে ক্রাইম করছে তাকে। একটা দাঁতের কি কি পার্ট থাকে? তাহলে দাঁতের পার্ট, তাহলে পার্ট কি কি থাকবে? এর হচ্ছে তাহলে এই এই কি দাঁতটা দিলাম যেন আমরা? ক্যানাইন টিথ, তাই না? ক্যানাইন টিথ। তাহলে এই ক্যানাইন টিথের, এই টিথের হচ্ছে 3টে পার্ট থাকবে। একটা হচ্ছে ক্রাউন, এই এরিয়াটাকে বলা হচ্ছে ক্রাউন, আর এইটা হলো নেক, আর এটা রুট। তাহলে 3টে পার্ট, একটা ক্রাউন, নেক এন্ড রুট। কথা কি তোমরা শুনতেছো? জি স্যার। জি স্যার, শুনতেছি। শোনা যাচ্ছে? আমাদের আছে মিটিং এ অ্যাডমিট অল, মিটিংয়ে 39 জন আছে, তাই না? হ্যাঁ, তাইলে আমাদের টিথের 3টে পার্ট, একটা হচ্ছে ক্রাউন আর একটা হচ্ছে রুট। আর ক্রাউন আর রুটের মাঝখানে যে কনস্ট্রিক্টেড পার্ট, যে পার্টটা হচ্ছে গাম দিয়ে কভার করা থাকে, সেই পার্টটাকে বলতেছি আমরা হচ্ছে কি? নেক। তাহলে ক্রাউন কাকে বলা হচ্ছে? ক্রাউন হচ্ছে ক্লিনিক্যালি, ক্রাউন মানে হচ্ছে দাঁতের যে পার্টটা আমরা দেখতে পাই, উপর দিকে দেখা যায়, সেইটাই হচ্ছে ক্রাউন। কিন্তু অ্যানাটমিক্যালি ক্রাউন বলতে হচ্ছে সেই পার্টটাকে বলা হয় যে পার্টটা এনামেল দিয়ে কাভার করা থাকে। যে এনামেল আমরা স্ট্রাকচার যখন পড়বো তখন আবার দেখবো যে এনামেল কি জিনিস। এনামেল দিয়ে কাভার করা থাকে, সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে
ক্রাউন। তাই ক্রাউন, ক্লিনিক্যাল ক্রাউন আর অ্যানাটমিক্যাল ক্রাউনের ভিতরে একটু পার্থক্য আছে। তাই ক্লিনিক্যাল ক্রাউনের চাইতে ধরো অ্যানাটমিক্যাল ক্রাউন ইউজুয়ালি যদি গাম নর্মাল পজিশনে থাকে, গাম যদি রিসেশন না হয়ে যায়, গাম যদি আমাদের ডিকে না হয়ে যায়, তাহলে ক্লিনিক্যাল ক্রাউনের চাইতে অ্যানাটমিক্যাল ক্রাউনটা একটু বড়, বুঝছো, আরো একটু ডেপথ পর্যন্ত থাকে। আর ক্লিনিক্যাল ক্রাউন জাস্ট উপরের অংশটাই। আর যদি ইসের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ক্যানাইন টিথের উপরে বেশিরভাগ ক্ষয় হয়ে চলে যায়, তখন কিন্তু ওখানে রুটও অনেক সময় আমাদের ইসের ভিতর দিয়ে মুখের ভিতর মানে গামের উপরে দেখা যেতে পারে। এরপরে আছে যে রুট। রুট হচ্ছে যে পার্টটা সকেটের ভিতর, টিথের সকেটের ভিতর যে পার্টটা ফিক্স করা থাকে জ সকেটের ভিতর, সেই পার্টটাকে বলতে হচ্ছে রুট। আর এর মাঝখানে একটা পার্ট থাকে একটু কনস্ট্রিক্টেড পার্ট, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি নেক। এখন আসো যে একটা দাঁতের কি কি স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার কি কি থাকে আমাদের এখানে। দাঁতের স্ট্রাকচার মানে দিয়েই নেই, তাই না? ডেন্টিস্ট আসো যে দাঁতের কি কি স্ট্রাকচার থাকে। তাহলে দাঁতের স্ট্রাকচার যদি আমরা একেবারে ভিতর থেকে বাইরে পর্যন্ত বলতে তাহলে থাকি যে ভিতরে, একেবারে ভিতরে থাকে হচ্ছে একেবারে ভিতরে যে পার্টটা থাকে সেটাকে বলা হচ্ছে পাল্প। তাহলে দাঁতের একেবারে ভিতরের পার্টটা হচ্ছে পাল্প। তাহলে পাল্পে কি থাকতেছে? পাল্প হচ্ছে সফট টিস্যু স্ট্রাকচার দিয়ে এই পাল্পটা তৈরি হয়, যেটা এপিক্যাল যে ফোরামেন, এই নিচের দিকে এই যে দুই দাঁতের এই নিচের দিকে এপিক্যাল, এই দিকে এপিক্যাল ফোরামেন থাকে, এই এপিক্যাল ফোরামেন দিয়ে এর ভিতরে কিন্তু বিভিন্ন ব্লাড ভেসেল, লাম্পস, লিম্ফেটিক্স এইগুলো এর ভিতরে ঢুকে যায় সেই পাল্প ক্যাভিটিতে। সেই পাল্প ক্যাভিটিতে থাকে হচ্ছে পাল্প, আর পাল্প ক্যাভিটির চারপাশ দিয়ে তাকে ঘিরে রাখে হচ্ছে ওডোন্টোব্লাস্ট। কথা কি বুঝতেছো তোমরা? জি স্যার। তাহলে এই যে স্পেশাল কানেকটিভ টিস্যু দিয়ে যে দাঁতটা তৈরি, তাহলে দাঁতের একেবারে ভিতরে থাকতেছে হচ্ছে পাল্প, আর পাল্পের কন্টেইন দ্য ব্লাড ভেসেল, নার্ভ এন্ড লিম্ফেটিক্স। আর এই ব্লাড ভেসেলের নার্ভ এন্ড লিম্ফেটিক্স হচ্ছে এই এপিক্যাল, একের উপর দিকে এই দাঁতের ক্ষেত্রে দুটো ছিদ্র থাকবে যেটা এপিক্যাল ফোরামেন বলে। এই এপিক্যাল ফোরামেন দিয়ে ওই স্ট্রাকচার গুলোর ভিতরে ঢুকে যায়। এছাড়াও এর ভিতরে লুজ কানেকটিভ টিস্যু থাকে, যে স্পেসে এই পাল্প টিস্যুটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে পাল্প ক্যাভিটি। এই পাল্প ক্যাভিটি যে পাল্পটা থাকবে, এই পাল্পের চারপাশ দিয়ে মানে ইন বিটুইনটা টিথ এবং এই সফট টিস্যু এর মাঝখানে এইখানে হচ্ছে কিছু এপিথেলিয়াল লাইনিং থাকে, কমপ্লিট এপিথেলিয়াল লাইনিং থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ওডোন্টোব্লাস্ট। এই ওডোন্টোব্লাস্টের ফাইবারাস না যে কি বলে ওডোন্টোব্লাস্টের সাইটোপ্লাজমিক কিছু প্রসেস কিন্তু এই দাঁতের ভিতরে ঢুকে পড়ে। দাঁতের কোন পার্টে ঢুকে পড়ে? যে পার্টে ঢুকে পড়ে সেটাকেই বলা হয় ডেন্টিন। ডেন্টিন হচ্ছে একটা ক্যালসিফাইড ম্যাটেরিয়াল। ডেন্টিনটা হচ্ছে একটা ক্যালসিফাইড ম্যাটেরিয়াল। এই ক্যালসিফাইড ম্যাটেরিয়াল আসলে অনেকটা ইসের মতন, আমাদের বোনসের মতন, কিন্তু 100% বোনসের সঙ্গে কিন্তু মিলে যায় না। এই ডেন্টিনের ভিতর, ডেন্টিনটাই হচ্ছে সব জায়গায়, মানে ক্রাউন এবং রুট এবং নেক সব অংশে হচ্ছে ডেন্টিন থাকে। এটা তো দেখা যাচ্ছে এখন, তাই না? দেখা যাচ্ছে। তাহলে এই ডেন্টিন, তাহলে আমরা দেখলাম পাল্পের চারপাশ দিয়ে থাকতেছে ডেন্টিন। ডেন্টিনই হচ্ছে দি বেসিস অফ দা টিথ, টিথের বেসিক স্ট্রাকচার তৈরি করে হচ্ছে ডেন্টিন। ডেন্টিনটা হচ্ছে মিনারালাইজড কানেকটিভ একটা টিস্যু। এই মিনারালাইজড কানেকটিভ টিস্যুর মাঝখানে কিন্তু স্পাইরাল এই স্পাইরাল ক্যাভিটি বা স্পাইরাল টিউবস এর মতন থাকে। এই স্পাইরাল টিউবস এর ভিতরে থাকে হচ্ছে ওই সাইটোপ্লাজমিক প্রসেস অফ
এই ওডোন্টোব্লাস্ট। এই যে দেখালাম যে পাল্পের চারপাশ দিয়ে হচ্ছে ওডোন্টোব্লাস্ট তাকে কাভার করে রাখে, লাইন করে রাখে। এই ওডোন্টোব্লাস্টের প্রসেস এই ভিতরে ঢুকে যায়, আর ভিতরে ঢুকে যেয়ে তার চারপাশে হচ্ছে স্পাইরাল টিউব আকারে ডেন্টিনটা সাজানো থাকে। তাই এই ডেন্টিনের যে কম্পোজিশন, ডেন্টিনের কম্পোজিশনটা হচ্ছে মোটামুটি বোনসের কম্পোজিশনের মতন। বোনসে যেমন 30 to 40% হচ্ছে অর্গানিক কম্পোনেন্ট থাকে, আর 60 to 70% মতন হচ্ছে ইনঅর্গানিক সল্ট থাকে। ঠিক একই রকম ডেন্টিনের ও একই রকম স্ট্রাকচার থাকে, যদিও বা এটা কিন্তু একই রকম না। এই বোনস আর ডেন্টিনটা একেবারে 100% একই রকম না। আসলে ডিফারেন্সটা যে এক্স্যাক্টলি কি, সে তেমন কোনো বইতে তেমন কিছু লেখা দেখলাম না আসলে। এরপরে আসতেছে এনামেল। এনামেলটা হচ্ছে এই ডেন্সলি ক্যালসিফাইড হোয়াইট যে ম্যাটেরিয়াল আমরা দেখতে পাই হচ্ছে দাঁতের ক্রাউনকে কাভার করে রাখে। এই দিস ইজ দ্য হার্ডেস্ট ম্যাটেরিয়ালস অফ দ্য বডি। বডির হচ্ছে সবচাইতে শক্ত যে কঠিন শক্ত স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই হচ্ছে এনামেল। এই এনামেলটা হচ্ছে তাহলে ক্রাউন অফ দ্য টিথকে কাভার করে রাখে। এই ক্রাউন অফ দ্য টিথ থেকে কাভার করার সময় এই যে রুটের দিকে নিচের দিকেও কিছুটা চলে আসতে পারে, যেটা কাভার করা থাকে সিমেন্টাম। সিমেন্টাম আবার তার উপর দিয়ে থাকে। নেক্সট তাহলে একটা গেল হলো পাল্প, নেক্সট হচ্ছে ডেন্টিন। ডেন্টিনের ক্রাউনের দিকে আমরা দেখলাম এনামেল, আর রুটের দিকে একটা বনি সাবস্ট্যান্স। এইটার সঙ্গে বনের অনেকটা মিল আছে, বনি সাবস্ট্যান্স দিয়ে কাভার করে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে সিমেন্ট বা সিমেন্টাম। সিমেন্টাম উপর দিকে যে হচ্ছে এনামেলের উপরেও কিছুটা ওভারল্যাপ করে যায়। আর এরপরে এর বাইরে থাকতেছে হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট। এই পেরিওডন্টাল মেমব্রেন বা পেরিওডন্টাল লিগামেন্ট, এই পেরিওডন্টাল লিগামেন্ট ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এই পেরিওডন্টাল লিগামেন্ট বা ডেন্স কানেকটিভ টিস্যু এইটা হচ্ছে এই রুট অফ দা টিথ এবং সকেট। এই সকেটে অ্যালভিওলার সকেট, এই অ্যালভিওলার সকেটকে একে ফিক্স করে রাখে। আর যেহেতু এই ডেন্টালকে ফিক্স করে রাখার জন্য এই সেই জয়েন্ট তৈরি করে, সে গম্পোসিস নামক যে জয়েন্ট তৈরি করে, এই জন্য এই পেরিওডন্টাল লিগামেন্টটাকে অনেক সময় আমরা বলে থাকি হচ্ছে কি, পেরিওডন্টাল মেমব্রেনকে আমরা অনেক সময় বলি পেরিওডন্টাল লিগামেন্ট। পেরিওডন্টাল মেমব্রেনকে পেরিওডন্টাল লিগামেন্ট বলি। তাহলে ইনওয়ার্ডস তো আউটওয়ার্ড আমরা স্ট্রাকচার দেখলাম কি কি, পাল্প উইথিন দ্য পাল্প ক্যাভিটি, তারপরে হচ্ছে ডেন্টিন, ডেন্টিনের পরে উপর দিকে থাকতেছে এনামেল, নিচের দিকে থাকতেছে হচ্ছে সিমেন্টাম বা সিমেন্টাম, আর থাকতেছে পেরিওডন্টাল মেমব্রেন বা পেরিওডন্টাল লিগামেন্ট। এই হলো স্ট্রাকচার। তাহলে আমরা ইসের পার্ট কি কি আছে সেই পার্ট গুলো জানলাম, আর এরপরে আসতেছে হচ্ছে এর কি কি স্ট্রাকচার আছে সে সম্বন্ধে একটু ধারণা হলো। এরপরে আসতেছে তোমার টিথের নার্ভ সাপ্লাই। টিথের নার্ভ সাপ্লাই, যে আপার যে টিথ, এই আপার টিথের নার্ভ সাপ্লাই কে দেবে? আপার টিথের নার্ভ সাপ্লাই দেবে ওই সেই পোস্টেরিয়র, মিডিল এন্ড এন্টিরিয়র, সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ। ওই নার্ভগুলোই হচ্ছে সরাসরি টিথ গুলোকে সাপ্লাই দেবে। আর লোয়ার টিথকে সাপ্লাই দেবে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, ঠিক আছে। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ এটা মেইন ট্রাঙ্ক থেকেও দেয়, আর ইনসিসিভ যে টিথ গুলো আছে ইনসিসিভ ব্রাঞ্চ থেকে ওকে সাপ্লাই দেয়। এগুলো সাধারণত সুপিরিয়রের ক্ষেত্রে সুপিরিয়র ডেন্টাল প্লেক্সাস তৈরি করে। এইখান দিয়ে সুপিরিয়র মানে অ্যাপেক্স অফ দা টিথ এই বরাবর সুপিরিয়র ডেন্টাল প্লেক্সাস তৈরি করে, তারপরে একে সাপ্লাই দিয়ে থাকে কি বলে, হ্যাঁ, আপার টিথকে সাপ্লাই দেয়। লোয়ার টিথের ক্ষেত্রে এক্স্যাক্টলি এরকম ইনফিরিয়র ডেন্টাল প্লেক্সাস ওরকম তৈরি হয় না, এটা সরাসরি হচ্ছে মেইন টাং থেকে সিসি ব্রাঞ্চ অফ দা ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ থেকে সরাসরি একে সাপ্লাই দেয়। এবার এই টিথ এক্সট্রাকশনের ক্ষেত্রে আমাদের তো কি করতে হবে, আমাদের ওই লোকাল অ্যানেস্থেটিক্স দিয়ে আমাদের অ্যানেস্থেসাইজ করতে হবে। একটু ওয়েট করো তোমরা। হ্যাঁ, কি হ্যাঁ
হ্যাঁ ওই কাগজটা তৈরি করেছি, দিয়ে আসবো ওইখানে, পরে দেবে আর কি। হ্যাঁ বলো। করেছি, হ্যাঁ তারপর ঠিক আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ জি স্যার। তাহলে যদি আপারটিতে থাকে হচ্ছে কোথায়, ম্যাক্সিলায়, তাই না? ম্যাক্সিলার এই বোনস গুলো একটু পোরাস, এই ম্যাক্সিলার বোনস গুলো যদি আমরা ইনফিল্ট্রেশন করে দিই দাঁতের দুই পাশে, যে ধরো অ্যান্টেরিয়র সাইডে পোস্টেরিয়র সাইডে দুই পাশেই যদি, বা অ্যান্টেরিয়র সাইড পোস্টেরিয়র সাইড তো বলে না, ল্যাবিয়াল অ্যাসপেক্ট আর হচ্ছে লিঙ্গুয়াল অ্যাসপেক্ট বা ওরাল অ্যাসপেক্ট, এই দুই পাশেই যদি আমরা লোকাল অ্যানেস্থেটিক ইনফিল্ট্রেশন করে দিই, তাহলেই কিন্তু সেটা ওইখান থেকে আস্তে আস্তে করে বোনের যেহেতু পোরাস বোন, বোনের ভিতর দিয়ে ডিফিউজ হয়ে আমাদের টিতের রুট পর্যন্ত পৌঁছা যায়, এবং টিতের এপিক্যাল রিজন দিয়ে, এপিক্যাল ফোরামেন দিয়ে যে নার্ভ ঢুকছে সে নার্ভকে ব্লক করে দেয়। এইটা হচ্ছে আপার জ্বর ক্ষেত্রে এইভাবেই অ্যানেস্থেসিয়া দেওয়া যায়, লোকালি অ্যানেস্থেসিয়া দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু লোয়ার জ্বর ক্ষেত্রে শুধুমাত্র ইনসিসর টিথ, যে ইনসিসর টিথ আছে 4টে, এই ইনসিসর টিথের ওইখানে যদি অ্যানেস্থেটিক দেওয়া হয় তাহলে সেটা ডিফিউজ করে হচ্ছে ইকে অ্যানেস্থেটাইজ করে দেয়, লোয়ার জ্বর ইনসিসর টিথ গুলোকে অ্যানেস্থেটাইজ করে দেয়। কিন্তু এই লোয়ার জ্বর বাকি যে টিথ গুলো, এই বাকি টিথ গুলো যে ম্যান্ডিবলের থাকে, ভিতর থাকে, ম্যান্ডিবলটা বেশি হচ্ছে সলিড, এই সলিড হওয়ার কারণে এইখানে লোকাল ইনফিল্ট্রেশন করলে আমাদের কিন্তু দাঁতগুলো আর নার্ভ ব্লক হয় না। সেক্ষেত্রে আমাদের নার্ভ ব্লক করতে হয় সরাসরি ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে ব্লক করতে হয়। আর ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে ব্লক করতে হয় কোথায়, সেটা তো তোমাদের বললাম, যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে ব্লক করে কোথায়, স্যার কোথায় ব্লক করবে? ফোল্ড দিয়ে তারপরে স্যার স্যার হচ্ছে হ্যাঁ টেরিগোম্যান্ডিবুলার। বিকজ হ্যাঁ টেরিগোম্যান্ডিবুলার টেরিগোম্যান্ডিবুলার র্যাফির জন্য যে ফোল্ড হয়, এই ফোল্ডের ল্যাটারালি এবং মেডিয়ালি টু দা র্যামাস অফ দা ম্যান্ডিবল, ওইখান দিয়ে লং নিডল ঢুকায় দেয়, নল নিডল ঢুকায় দিয়ে হচ্ছে ঢুকায়, তারপরে ওইখানে হচ্ছে করা হয়। এই একটা নির্দিষ্ট মাপ আছে, সেগুলো তোমাদের ডেন্টাল যখন পড়বা, ডেন্টালে তো এরকম পড়ানো হবে না, ডেন্টালে হচ্ছে আউটডোর থাকলে সেই আউটডোর আলারা একটু কোন রকম শিখায় দেবে আর কি। আর যদি বেশি পিছন দিকে চলে যায় তাহলে কিন্তু সে আবার এই আমাদের প্যারোটিড গ্ল্যান্ড পর্যন্ত পৌঁছায় যাইতে পারে। র্যামাস অফ দ্য ম্যান্ডিবলের জাস্ট পিছনেই তো প্যারোটিড গ্ল্যান্ড, তখন কিন্তু ফেশিয়াল নার্ভ ইনজুরি হয়ে যেতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই গেল হচ্ছে আমাদের অ্যানেস্থেসিয়া। এবার আর্টারি সাপ্লাই আসে। আর্টারি সাপ্লাই কি? আর্টারি সাপ্লাই যে আপার ইসের সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র মিডল এন্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার যে আর্টারি, যেটা ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ বা ইনফ্রা অরবিটাল আর্টারির ব্রাঞ্চ হিসাবে একে সাপ্লাই দেয়। আর লোয়ার দিকে সাপ্লাই দেয় একটা ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। আমরা দেখতেছি যে উপর দিকে হচ্ছে পোস্টেরিয়র মিডিল এন্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র, 3টে আর্টারি মোটামুটি আলাদা ভাবে সাপ্লাই দিচ্ছে। আর নিচের দিকে মাত্র একটা আর্টারি মানে দুটো আর্টারি দুই পাশ দিয়ে, একটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি সাপ্লাই দেয়। আর দুটো আর্টারি যেহেতু সাপ্লাই দেয়, এই আর্টারি গুলো হচ্ছে তোমার কি হতে পারে, যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, এই যে আমরা দাঁত ওঠানোর সময় বা লোকাল অ্যানেস্থেটিক্স এর কারণে যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে লোয়ার জয় কিন্তু অস্টিওমাইলাইটিস হয়ে যেতে পারে। কারণ এটা সিঙ্গেল আর্টারি সাপ্লাই দিচ্ছে। সিঙ্গেল আর্টারি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই টিতের মানে লোয়ার জয় আর কোনো আর্টারি সাপ্লাই থাকবে না। আর সেই কারণে এখানে অস্টিওমাইলাইটিস ডেভেলপ করতে পারে ইন কেস অফ লোয়ার জয়। কিন্তু আপার জয় যেহেতু সেগমেন্টাল সাপ্লাই থাকে, মানে 3টে আর্টারি সাপ্লাই দেয়, এই অ্যান্টেরিয়র মিডল এন্ড পোস্টেরিয়র আর্টারি সাপ্লাই দেয়, এই জন্য এসব ক্ষেত্রে এখানে হওয়ার সম্ভাবনা নেই। বুঝছো? তাহলে আর যে বাদ বাকিটুকু থাকলো, বুঝছো, তোমাদের নেক্সট ক্লাসে নেবো। আমার আবার একটু ব্যাংকে যাইতে হবে, বুঝছো? হ্যালো, তোমাদের যদি হ্যাঁ শনিবারে, হ্যাঁ ইনশাল্লাহ দেখি শনিবারে, আবার শনিবারে নিলে তো 9টার সময় দিতে হবে। শনিবারে 10টায় কি তোমাদের ক্লাস আছে নাকি? বায়োকেমিস্ট্রি এটা সাকিবের তো অপারেশন হয়েছে, তা তো তোমরা জানো তাই না?
না স্যার, স্যারের কি হয়েছে? স্যার জানি না তো স্যার। সাকিব স্যারের ছোটখাটো একটা অপারেশন হচ্ছে ঢাকায়। এখন তোমাদের যেহেতু জানাইনি, আমি আবার জানাই দিলাম, তাহলে আমাকে আবার দোষারোপ না করে। যাই হোক, সাকিব স্যারের ছোট একটা অপারেশন হচ্ছে যে ঢাকায়, ওই শোল্ডার জয়েন্টে। তা তোমরা সবাই দোয়া করো তার জন্য। এই জন্য মানে বায়োকেমিস্ট্রি ক্লাস ছিল নাকি 10টায়? না, হ্যাঁ, তাহলে ওই সেই কারণে বোধহয় সাকিব ক্লাস নিতে পারছে না। তবে সাকিব তো তোমাদের টিকার জন্য, স্পেশালি 10 বেসের টিকার জন্য তো খুব দেখি কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে কোথায় কোন জায়গায় টিকা দিচ্ছে সেসব মেসেজ দিয়ে যাচ্ছে। জি স্যার, স্যার